আমরা যেটা পড়বো ক্লাস 9 এর যে 3 নম্বর চ্যাপ্টারটা যেটা রয়েছে পদার্থের গঠন ও ধর্ম। ঠিক আছে, পদার্থের গঠন ও ধর্ম। তাহলে পদার্থ আমরা কয় প্রকার জেনেছি, যে 3 প্রকার, কঠিন আর কি, তরল আর গ্যাসীয়। তো এই 3 প্রকার তাহলে পদার্থের গঠন জানবো এবং ধর্ম জানবো। তো প্রথমে এই যে চ্যাপ্টারটা 3 নম্বর চ্যাপ্টারটাতে প্রথমে আমরা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ বা যেটাকে একসঙ্গে প্রবাহী বলে বলা হচ্ছে। অর্থাৎ প্রবাহী বলার কারণ কি না, যারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। সাধারণত কোন স্থান থেকে কোন স্থানে প্রবাহিত হবে না, উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে, কিংবা উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যাবে। তো এইটাকে এই জন্য এই দুজনকে একসঙ্গে প্রবাহী নাম দিয়ে আমরা এটার ধর্মগুলো প্রথমের দিকে চ্যাপ্টারে আলোচনা করব। তো প্রথমের দিকে আমরা তাহলে তরল বা তরল তথা গ্যাস, তরল অর্থাৎ তরল এবং গ্যাস এই দুটোরই ধর্মগুলো আলোচনা করব। গ্যাস এদের ধর্মগুলো আলোচনা করব, অর্থাৎ সেটা কি কি ধর্ম রয়েছে। তো তরল পদার্থ কাকে বলে তোরা নিশ্চয়ই জানিস, যার নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, অর্থাৎ যার ভর আছে এবং যার নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন আছে। আর গ্যাসীয় পদার্থ তো জানিস, যার নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তন নেই, তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। তো সেটাই হচ্ছে গ্যাস। তো এই দুটোর মধ্যে আমরা প্রথমে জানবো হচ্ছে এদের যে চাপ রয়েছে, এদের একটা বিশেষ ধর্ম কি রয়েছে না, চাপ। অর্থাৎ তরল ও চাপ প্রয়োগ করে, গ্যাস ও চাপ প্রয়োগ করে। তো এই জিনিসটাকে জানার জন্য তাহলে চাপ কাকে বলে আমরা জানবো। চাপ কাকে বলে না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তাকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ আমরা সাধারণ একটা উদাহরণ দিলে বল বা ঘাত কাকে বলা হয়, যা প্রয়োগ করলে কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় কিংবা ত্বরণশীল বস্তুতে গতিবেগ বৃদ্ধি পাবে, কিংবা তার হচ্ছে কোনো চলন্ত বস্তু যদি স্থির বেগে বা সমবেগে চলতে থাকছে সেই বস্তুতে যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। কিংবা যদি স্থির বস্তু থাকে তাহলে গতির সৃষ্টি হবে, কিংবা কোনো সময় বল প্রয়োগ করলে দিকের পরিবর্তন হবে। তো তার সম্পর্কে আমরা আগের চ্যাপ্টারগুলোতে জেনেছি, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে। তো বল বা ঘাত, তো সেইটার সঙ্গে চাপের একটা সম্পর্ক রয়েছে। তাহলে এই চাপ কাকে বলে না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যদি বল ভাজিত যে ক্ষেত্রফল, এইটাকেই আমরা বলছি যে চাপ। তাহলে চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল। একটা আমরা ছোট্ট উদাহরণের সাহায্যে এটা যদি বোঝার চেষ্টা করি, আমরা এই দেওয়ালের উপর ধরো বোর্ডটার উপরে বল প্রয়োগ করছি, বোর্ডটাতে আমরা হাত ঢুকাতে পারছি না, ঢুকে যাচ্ছি না। কিন্তু আমরা যদি একটা ছোট সূচ নিই, অর্থাৎ আমার যে ক্ষমতা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি দেওয়ালে চেষ্টা করেও আমার আঙুলটাকে ঢোকাতে পারছি না। কিন্তু আমি যদি একটা সূচালো পেরেক সূচ মতো বিশিষ্ট কোনো কিছু নিয়ে এসে ব্ল্যাকবোর্ডটার উপরে চাপ দিই, কিন্তু বল প্রয়োগ করি, দেখা যাবে ঢুকে যাচ্ছে। অর্থাৎ একই বল প্রয়োগ করছি কিন্তু সেক্ষেত্রে কোনো কাজ দেখতে পাচ্ছি না, কিন্তু এক্ষেত্রে হচ্ছে। তাহলে কি এমন বৈশিষ্ট্যটা রয়েছে না, এক্ষেত্রে চাপটা কাজ করছে, চাপ। অর্থাৎ এই যে আমরা যদি একটা ধরো একটা চককে আগে প্রেস করার চেষ্টা করছিলাম, চকের যে অগ্রভাগটা এবং গোলাকার, তার এতটা ক্ষেত্রফল রয়েছে। তো একই পরিমাণ বল এই এতটা অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যখন সূচ প্রয়োগ করছি, সূচের ক্ষেত্রে তার অগ্রভাগটা ধরো এইরকম ফুটকি বিশিষ্ট হবে, বিন্দু বিশিষ্ট হবে, এবং এর মধ্য দিয়ে তাহলে সমস্ত বলটা যাচ্ছে। তাহলে চাপের মান এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হচ্ছে। তো সেই জন্যই কিন্তু তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্যই কিন্তু যে কোনো সূচালো জিনিসকে নিয়ে কোনো জিনিসের উপর ঠুকলেই সে সহজে ঢুকে যাবে। কিন্তু একটা ভোঁতা পেরেক, তার হয়তো যে সূচাগ্রটা ভেঙে গেছে, সেটাকে নিয়ে যদি আমরা কোনো জায়গায় ঢোকানোর চেষ্টা করি, সেটা ঢোকানো অনেক কষ্টকর ব্যাপার, যদিও আমরা একই বল দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের যে বিশেষ বৈশিষ্ট্যটা এই প্রবাহীর রয়েছে সে কিনা চাপ প্রয়োগ করার ক্ষমতা। তো এক্ষেত্রে আমরা যেটা বোঝালাম, এটা এক প্রকারের জন্য বল দিচ্ছি, চাপ দেখছি। কিন্তু এমনি তরল পদার্থ একটা চাপ প্রয়োগ করে। প্রথমে আমরা সেই তরলের চাপটা বোঝার চেষ্টা করব। তাহলে তরলের মধ্যেও যদি আমরা কোনোভাবে কোনো বস্তুকে রাখি, সে সব দিক দিয়েই কিন্তু তার উপর একটা চাপ প্রয়োগ করবে। তো এখন যেহেতু আমরা চাপের সংজ্ঞাটা জানলাম, তো চাপের এককটা জেনে নিচ্ছি। চাপের তাহলে একক কি হবে, তাহলে তো সংজ্ঞা জানলাম, তো একক কি হবে, তাহলে একক এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে বলের এসআই পদ্ধতির একক কি, নিউটন, আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে চাপের হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আর
সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কি হবে, বলের একক ডাইন আর হচ্ছে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। তাহলে বা এটাকে বলা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কি বলা হচ্ছে, পাস্কাল বলা হচ্ছে, পাস্কাল, PASCAL, পাস্কাল, তো ইংরেজি নামে পাস্কাল বলছে, এটাকে বলা হচ্ছে 1 পাস্কাল। তো এখন এই যে নিউটন পার মিটার স্কয়ার আর ডাইন পার সেন্টিমিটার স্কয়ার মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি কিনা দেখি। দেখ, নিউটন পার মিটার স্কয়ার, এরকে যদি আমরা নিউটনকে ডাইনে প্রকাশ করি, 1 নিউটন সমান কত ডাইন বলতো, 10⁵ ডাইন, আমরা পড়েছি নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। আর মিটার স্কয়ারকে যদি সেন্টিমিটারে প্রকাশ করা হয়, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এখন মিটার স্কয়ার গুণিতক মিটার স্কয়ার, তাহলে দুবার মিটার আছে, তাহলে 100 সেন্টিমিটার গুণিতক 100 সেন্টিমিটার। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 10⁵ ডাইন বাই 100 ইন্টু 100 মানে কি 10⁴ সেন্টিমিটার স্কয়ার, cm স্কয়ার। তাহলে 10⁴ আর নিচে 10 উপরে 5 আর 10⁴ নিচে, তাহলে 10 ডাইন পার মিটার স্কয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান, এই জন্য বলা হয় 10 পাস্কেল। তো এইটার মানেই তো পাস্কেল, অর্থাৎ 10 পাস্কেল। তো এই জন্য বলা হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান হচ্ছে 10 পাস্কেল। এটা একটা সম্পর্ক আমাদের জেনে রাখতে হবে। তো চাপের সঙ্গে বলের ক্ষেত্রফলে এই সম্পর্ক দিয়ে সাধারণ প্রশ্নও দিতে পারে, যেমন কি যদি বল একই রেখে যদি ক্ষেত্রফলের মান বৃদ্ধি করা হয়, চাপের মান বাড়বে না কমবে, চাপের মান কমবে, কমবে ক্ষেত্রফল। কারণ এটা একটা ভগ্নাংশ, যদি ধরি ভগ্নাংশের লবটা উপরে একই রাখছি, হরটাকে যদি বড় করা হয় তো ভগ্নাংশ সেটা ছোট মান কমবে, অর্থাৎ ভগ্নাংশ তোরা জানি যে কোনো ভগ্নাংশের ধরো 2/3, আমি এবার যদি করছি 2/5 করে দিচ্ছি, তাহলে হরকে যত বাড়িয়ে দিচ্ছি 2/5 ভগ্নাংশটার থেকে 2/3 অনেক বড়, তাই তো। তো এইভাবে যত হর বাড়াতে থাকবো তাহলে চাপের মান কমতে থাকবে। আবার ক্ষেত্রফলের মান যদি কমাই, অর্থাৎ কোনো বল একই রেখে ক্ষেত্রফল কমালে কি হবে, চাপের মান বাড়বে না কমবে, বলকে একই রেখে ক্ষেত্রফলের মানকে যত ধরো আমরা কমাতে শুরু করছি, তাহলে কি হবে, চাপের মান বাড়বে না কমবে, চাপের মান বাড়বে। তো এটা আমরা সম্পর্কগুলো এখান থেকে বোঝালাম। তো এখানটা নিশ্চয়ই তোদের কিছু যে হাতে কলমে কাজ তোরা নিশ্চয়ই করে, এখানে যে একটা সম্পর্ক রয়েছে, তো এই সম্পর্কটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বইতে লেখা থাকতে পারে, যেমন কি যে চাপ বল সমান চাপ গুণিতক, বলকে আমরা এক কথায় আবার কি বলতে পারি, এটাকে ঘাতও বলা হয়, বল যা ঘাতটা, বুঝা গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, বল সমান কি বা ঘাত সমান এই ক্ষেত্রফল গুণিতক চাপ বা চাপ গুণিতক ক্ষেত্রফল, এইরকম আকারেও সম্পর্কটা লেখা থাকতে পারে, বুঝা গেছে। বল বা ঘাত, ঘাত এক প্রকারের বল, তো এইটার মান হচ্ছে কি চাপ আর ক্ষেত্রফলের গুণফলের সমানুপাতিক। তো এইভাবে এর মাত্রাটাও কি হবে, চাপের মাত্রাটা নিশ্চয়ই এখানে আমরা বের করতে পারবো। মাত্রাটা কিভাবে বের করব, চাপের মাত্রা মানে কি, অর্থাৎ চাপের মাত্রা এটা হচ্ছে চাপের একক। চাপের মাত্রা সমান কি, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কত আর ক্ষেত্রফলের মাত্রা। বলটা আমরা নিউটনের গতিসূত্র থেকে মনে রেখেছি, বল সমান যে তার মাত্রাটা কি m/l/t-2, কারণ মাস পার অ্যাক্সিলারেশন, বল সমান নিউটনের সূত্র অনুযায়ী F সমান P সমান mf, ভর গুণিতক ত্বরণ, এই L/t-2 এটা হচ্ছে ত্বরণের মাত্রা, mটা হচ্ছে ভরের মাত্রা। আর নিচে যদি ক্ষেত্রফলের মাত্রা মানে কি L স্কয়ার, তো এই ক্ষেত্রে L নিচ থেকে উপরে উঠলে একটা L কেটে যাবে, তাহলে হবে কত m/l-1 t-2, তো এটা হবে চাপের মাত্রা। তো এইভাবে আমরা চাপের মাত্রাটা জানলাম। তো এরপরে চলে আসছি তরলের ভেতরে যে চাপটা হয়, তাহলে আমরা চাপ সম্পর্কে একটা ধারণা নিলাম, এবং তরল ও গ্যাসের যে একটা ধর্ম, তরল ও গ্যাসের ধর্ম, অর্থাৎ এক কথায় যাদেরকে প্রবাহীর ধর্ম আমরা আলোচনা করছি। তো তাহলে প্রথমে তাহলে তরলের ভেতরে চাপটা আমরা একটু জানার চেষ্টা করব। তরল বস্তুর মধ্যে, অর্থাৎ তরল পদার্থকে রাখতে গেলে তাহলে একটা পাত্র দরকার, তার ভেতরে আমরা যদি কোনো বস্তুকে ডোবাই, সে যে একটা চাপ অনুভব করে, এটার একটা ধারণা তোদের সবার নিশ্চয়ই আছে। তারা যারা পুকুরে চান করিস, তাহলে পুকুরে যখন দেখবি অনেক নিচের দিকে সাঁতার কেটে ডুবে যেতে থাকবি, দেখবি একটা কানের উপর চাপ সৃষ্টি করতে যাবে, বিভিন্ন একটা প্রেশার অনুভব করতে থাকবে, বোঝা গেছে। তো সেই রকম অর্থাৎ তরলের যত গভীরতায় তোরা যাবি একটা চাপের মান বাড়তে তোরা কিন্তু দেখিস। এখন এইখানে আমরা সেই যে গাণিতিক সম্পর্কটা বের করে দেখাবো, যে চাপের সঙ্গে গভীরতার কি সম্পর্ক রয়েছে, কি বলছে, বোঝা গেল। তো চাপের সঙ্গে আমরা গভীরতার সম্পর্কযুক্ত একটা সমীকরণ এখানে আমরা বার করে দেখাবো, যে তরলের ভেতরও চাপ
কিসের উপর কি গভীরতার সঙ্গে নির্ভর করে। তাহলে তরল একটা নিচ্ছি, অর্থাৎ আমরা বের করছি এখন তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, এইটা আমরা এখন বের করব তরলের অভ্যন্তরে। তাহলে তরল যেহেতু আমরা জানি যে এর কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু পাত্রতে রাখতে হবে, তাহলে একটা এইরকম একটা কাঁচের পাত্রতে আমরা রেখেছি, জাস্ট বোঝা গেছে তরল আছে, এত দূর উচ্চতা পর্যন্ত তরল আছে। এখন আমরা একটা নির্দিষ্ট গভীরতায়, ধর এই বিন্দুতে আমরা এর চাপ বের করতে চাইছি, কি বলছি বোঝা গেল, বইতে তোরা ছবিটাও দেখতে পারিস। তাহলে এই বিন্দুর চারিদিকে আমরা একক ক্ষেত্রফল কল্পনা করব। তাহলে ওই বিন্দুটার চারিদিকে আমরা একক ক্ষেত্রফল কল্পনা করব, কি বলছি বোঝা গেল। ওই একক ক্ষেত্রফলের ওপর যে জলস্তম্ভটা দাঁড়িয়ে আছে, এখন আমরা যদি তাকে ধরে তার এখন যদি ভর বার করব এবং তার এই বিন্দুতে, ধরো এই বিন্দুটাকে বলছি আমরা পি, তাহলে ওই পি বিন্দুতে চাপ, তাহলে তরলের অভ্যন্তরে পি বিন্দুতে আমরা চাপ বের করব। তাহলে এই পি বিন্দুর চারিদিকে একটা একক ক্ষেত্রফল কল্পনা করলাম, দিয়ে একটা লম্ব বৃত্ত, একটা চোঙ আঁকলাম, লম্ব বৃত্তাকার চোঙ যাকে আঁকলাম। তাহলে ওই চোঙের মধ্যে যত পরিমাণ তরলটা আছে সেই তরলের ভর বার করব এবং সেই তরলের ওজন বার করব, দিয়ে ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা হবে চাপ। তাহলে ওই পি বিন্দুতে তরলের চাপ সমান কি হবে। আচ্ছা, এখন আমরা যে তরলটা রেখেছি এই পাত্রতে, তার কতগুলো বৈশিষ্ট্য আমরা লিখে নিচ্ছি। ধরিলাম তরলটার হচ্ছে তরলটির যে ঘনত্ব, ঘনত্ব সমান ধরো বলছি ডি, ডি ঘনত্বের তরল, একটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত। এই ডিটা ঘনত্ব বিভিন্ন তরলের ক্ষেত্রে আলাদা আলাদা হয় জানি আমরা। জলের ঘনত্ব সাধারণত 1 ধরে থাকি, তাছাড়া তেলের ঘনত্ব জলের থেকে হালকা কম, সেই জন্য জলের পর তেল ভাসতে থাকে। কিংবা আরো জলের থেকে ভারী তরল পদার্থ একটা জানি, পারদ, সে অনেক ভারী, পারদের ঘনত্ব কত 13.6 গ্রাম পার সেমি কিউব। তো এখানে আমরা ধরলাম জলের ঘনত্ব, এই তরলটার ঘনত্ব হচ্ছে ডি, এখানে আমরা একক হিসাবে গ্রাম পার সেমি কিউব ধরে নিলাম। তো এখন এই যে পি বিন্দুর চারিদিকে একটা একক ক্ষেত্রফল কল্পনা করছি, অর্থাৎ এই যে বৃত্ত কল্পনা করছি, এর ক্ষেত্রফল এরিয়া হচ্ছে কত 1। আর তাহলে কত গভীরতায় ধরে পড়েছি, এটা এইচ গভীরতায় বিন্দুটা নিয়েছিলাম। তাহলে ধরিলাম তরলের ঘনত্ব ডি এবং এইচ গভীরতায় একটি বিন্দু হলো পি। ওই পি বিন্দুতে আমাদের চাপ নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর চারিদিকে একটা একক ক্ষেত্রফল কল্পনা করলাম, অতএব তাহলে পি বিন্দুর উপর অবস্থিত তরলের ভর, পি বিন্দুর উপর অবস্থিত তরলটার মোট যে ভর আমরা বের করছি, তাহলে সেইটার এই পি বিন্দুতে চাপ আমরা বের করব। পি বিন্দুতে চাপ সমান, তাহলে পি বিন্দুর উপর অবস্থিত তরলের যে ওজন বাই যে ক্ষেত্রফল, পি বিন্দুতে আমরা বের করতে চাইছি, তাহলে পি বিন্দুর উপর অবস্থিত এই তরলটার ভর বার করব, মানে ওজন বার করব। তাহলে ওজন মানে কি আমরা জানি, ওর ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর বের করব, তারপরে ক্ষেত্রফল বার করব। একক ক্ষেত্রফল যেহেতু বলে নিচ্ছি 1 সেন্টিমিটার স্কয়ার, একক বসিয়ে দিচ্ছি। এই ভরটা বার করব কি করে, ভর মানে কি আয়তন গুণিতক ঘনত্ব। ভর সমান কি, কারণ আমরা জানি ঘনত্ব সমান কি, ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। তাহলে আয়তন সমান, ভর বের করতে গেলে ঘনত্বের সঙ্গে আয়তনের গুণ। তাহলে ঘনত্ব তো আমরা লিখেছি, তাহলে ঘনত্ব গুণিতক আয়তন গুণিতক জি বাই 1 সেমি কিউব। আমরা এসে সিরিজ পদ্ধতিতে বার করছি। তাহলে ঘনত্বের একক আমরা বসাচ্ছি ডি গ্রাম পার সেমি কিউব। আয়তনটা, এই আয়তনটা মানে কি, এই যে চোঙাকৃতি যে অংশটা তরল স্তম্ভটার আয়তন। এখন যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি না, ভূমিতলের ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ভূমিতলের ক্ষেত্রফল কত 1 সেন্টিমিটার স্কয়ার, তার ক্ষেত্রফলটা গুণিতক উচ্চতা কত 8 সেন্টিমিটার, এটা বের গেল তার আয়তন। তাহলে এটা আয়তনের জায়গায় এটা আমরা বসালাম। আর তার সঙ্গে তো অভিকর্ষজ ত্বরণ জি এর এককটা আমরা লিখবো, জি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সব এককগুলো আমরা বসাচ্ছি। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইভাবে লিখে দিলে এবারে আমরা এককগুলোকে সব কেটে দিচ্ছি। তাই এখানকার সেন্টিমিটার স্কয়ার কেটে যাচ্ছে, এখানে নিচে সেন্টিমিটার কিউব আছে, আর উপরে এখানে একটা সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটার,
বোঝা গেছে? গ্রাম, তাহলে উপরে থাকছে এটা জি, সরি এই জিটা অভিকর্ষজ ত্বরণ, আর এই জিটা কিন্তু মান একককে বোঝাচ্ছে। এই জিটাকে একটু সংক্ষেপে ব্র্যাকেটে রাখ। তাহলে ডি, তাহলে এইচটাকে আলাদা করে নিলাম, এইচ ডি কে নিলাম আর এই জি কে নিলাম, আর এককগুলোকে আলাদা করছি কি কি যেগুলো পড়ে রয়েছে, গ্রাম পার সেমি কিউব। এক্ষেত্রে এই জির সঙ্গে এই জিটা একটু পার্থক্য করবি, এই জিটাকে ব্র্যাকেটে রাখ। তাহলে এই গ্রাম পার সেমি কিউব গুণিতক সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন এই উপরে 2 সেন্টিমিটার আছে, তাহলে এই 2 সেন্টিমিটারের সঙ্গে নিচে 3টা ছিল, 1টা সেন্টিমিটার থেকে যাবে। তাহলে এককটা হচ্ছে এইচ ডি জি, এককটা উপরে কি থাকবে, এখানে গ্রাম আর হচ্ছে পার সেমি পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম পার সেমি সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে চাপের যে এককটা। তো গ্রাম পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। আমরা যে চাপের এককটা আগে লিখেছিলাম সেখানে কি বেরিয়েছিল বলতো, ডাইন পার সেমি স্কোয়ার। তো ডাইন পার সেমি স্কোয়ারটা, ডাইন সমান কি যদি নিউটনের ক্ষেত্রে লিখে থাকে, এর ক্ষেত্রে লিখে থাকে নিউটনের সূত্র প্রয়োগ করে, ডাইন সমান কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। কারণ এই ডাইন মানে তো বলের একক, বল মানে কি ভর গুণিতক ত্বরণ, আর নিচে হচ্ছে ক্ষেত্রফলের একক। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদের বেরিয়েছে, এটা কাটাকাটি করলে যেটা পাচ্ছি, এখানে কাটাকাটি করে দেখলে গ্রাম থাকবে, সেকেন্ড স্কোয়ার নিচে থেকে যাবে, আর হচ্ছে যে সেন্টিমিটার, 1টা সেন্টিমিটার কেটে গিয়ে সেন্টিমিটার হবে। অর্থাৎ এককটা দেখ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু চাপের একক। অর্থাৎ আমরা যদি এক্সট্রা একটা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার আছে, তো সেমি পার সেকেন্ড স্কোয়ার উপরে যদি 1টা সেন্টিমিটার গুণ করি আর নিচে 1টা সেন্টিমিটার গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে, উপরে ধরে 1টা সেন্টিমিটার গুণ করলাম, নিচে 1টা সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে যাবে ডাইন, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে যাবে ডাইন, আর এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কি বলছি বোঝা গেল? এককটা সাজিয়ে যাবে। আমাদের এটা এই রূপটা এখানে পেয়েছি, এই রূপটা কি পেয়েছি, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এসে যাবে। কি বলছি বোঝা গেল? তো তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় চাপের রাশিমালাটা আমরা পেয়ে গেলাম, যে পি সমান পি অফ এ বিন্দু, ধরো এটাকে পি বিন্দু না বলে এ বিন্দু বলাটাই সবচেয়ে বেস্ট, এ বিন্দুতে। তাহলে পি অফ এ বিন্দুতে চাপের মান, তাহলে এ বিন্দুতে চাপের মান পি অফ এ সমান এইচ ডি জি এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতি করলে আমার নিউটন পার মিটার স্কোয়ার বেরোবে। তাহলে আমরা এখন বের করলাম তরলের এইচ গভীরতায় চাপের রাশিমালা। কি বলছি বোঝা গেল? বইতে একটু সহজ করে দেওয়া আছে, তোরা দেখে নিস, ভূমির ক্ষেত্রফল উচ্চতা করে দেওয়া রয়েছে। হয়তো এককগুলোকে এতটা জটিল করে বোঝায়নি, তোরা নিজেরা এককগুলো লিখলেও যে চাপের এককটা আসবে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা বললাম। কি বলছি বোঝা গেল? তো তোরা বইতে সিম্পল লজিকে দেওয়া রয়েছে, তোরা সেটা ফলো করতে পারিস। বোঝা গেছে? এরপরে আমরা যেটা পড়বো, তরলের যে চাপটা তো জানলাম, এবারে বায়ুর প্রমাণ, বায়ুমণ্ডলের চাপ একটু জেনে নিই এই সুযোগে। যে তরল যেভাবে চাপ দেয়, তাহলে আমরাও তো এই বায়ু সমুদ্রে ডুবে রয়েছি। একেবারে পৃথিবীর উপরে যে বায়ু রয়েছে প্রায় কত কিলোমিটার পর্যন্ত, প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ু রয়েছে। কি বলছি বোঝা গেল? তার মধ্যে কতগুলো স্তরে ভাগ রয়েছে, সেই বিভিন্ন স্তরগুলোর নাম তোরা জানিস। সেই স্তরগুলো কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, তারপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন নাম রয়েছে। তো সেই উচ্চতা পর্যন্ত যে বায়ু রয়েছে, তার বায়ু সমুদ্রে কিন্তু আমরা ডুবে রয়েছি। তাহলে বায়ু আমাদের উপর একটা চাপ দিচ্ছে। তাহলে আমরা পৃথিবীর উপরে যে বায়ুর চাপ, এত রাশিমালাটা কত উচ্চতা পর্যন্ত বায়ু আছে আমরা সঠিক জানা নেই। তাহলে এই ধরো এই বায়ু স্তরটা যা আছে তাকে আমরা যদি এই জায়গায় একক ক্ষেত্রফল ধরে নিয়ে যত উচ্চতা পর্যন্ত বায়ু আছে সব বায়ু তার উপর যে চাপ দিচ্ছে, তাহলে ততগুলো বায়ুর হচ্ছে ভর গুণিতক ওখানকার পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ভাজিতক যে ক্ষেত্রফল বার করলে। বোঝা গেল? অর্থাৎ বল ভাজিতক ক্ষেত্রফল বেরোবে সমান চাপ বেরোবে। কিন্তু এটা বের করা অনেক কঠিন ব্যাপার। কি করে আমরা উচ্চতাটা জানবো, সঠিক পর্যন্ত কত বায়ু রয়েছে, কিংবা সঠিক পর্যন্ত কত হচ্ছে ওর অভিকর্ষজ ত্বরণ, কি সব জায়গায় জি ঠিক আছে কিনা, কিংবা ক্ষেত্র, এগুলো সব কঠিন ব্যাপার বের করা। তো আমরা এখানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা একটু পরোক্ষ পদ্ধতিতে বার করব। অর্থাৎ কি, একটা পাত্রতে আমরা পারদ রেখে, পরীক্ষাটা আমরা সচরাচর করে থাকি, যে পারদ রেখে তাতে পারদ ভর্তি করে রেখেছি। এবারে 1 মিটার যে লম্বা সরু একটা নল নিয়েছি, তাতে পারদ ভর্তি করে
বুড়ো আঙুল চাপিয়ে রেখে যদি এটা ধরো পুরোপুরি 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার একটা উচ্চ লম্বা টিউব একটা, যার এক প্রান্ত খোলা রয়েছে, এই দিক দিয়ে হচ্ছে কি আমরা পারদ ঢুকিয়ে ভর্তি করে আঙুল দিয়ে চিপে রেখে এখানে ঢুকিয়ে রেখে আস্তে করে হাত সরিয়ে নিয়েছি। তখন দেখা যাবে যে পারদ স্তম্ভটা পুরোটা নেমে এসে প্রায় 76 সেন্টিমিটারের কাছাকাছি উচ্চতা পর্যন্ত পারদ এখানে থেকে যাবে। কি বলছি বোঝা গেল? পারদ এখানে পুরোটা ভর্তি হয়ে থেকে যাবে। অর্থাৎ এর দ্বারা কি বোঝা যাচ্ছে, পারদের এই যে স্তম্ভটা এত উঁচু পর্যন্ত দাঁড়িয়ে থাকছে কিভাবে? নিশ্চয়ই বায়ু চাপ দিচ্ছে, বায়ু এইখানে চাপ দিচ্ছে, সেই চাপ এই চাপকে ব্যালেন্স করে রাখছে। এই যে উচ্চতর স্তম্ভের চাপ এখানে চাপ কাজ করছে, আর বায়ুর চাপ এই দিক দিয়ে কাজ করছে, দুটো চাপ পরস্পরকে ব্যালেন্স করে রেখেছে। তাহলে আমরা এই যে উচ্চ পারস্তম্ভের চাপটা যদি বের করে নিতে পারি, এইটারই চাপ যা বায়ুমণ্ডলেরই চাপটা, তাহলে বায়ুমণ্ডলের চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত না 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভ চাপের সমান। তাহলে এইটা বের করলেই বায়ুমণ্ডলের চাপ বেরিয়ে যাবে। তো সেইটা আমরা বার করবো এবারে, যে 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপ, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা বের করছি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ কথাটার অর্থ কারণ কি, পৃথিবীর সব জায়গা তো সমান না, পৃথিবীর কোথাও ধরো পাহাড় রয়েছে, কোথাও সমুদ্র গভীর খাদ রয়েছে, তাহলে সেইটা আমরা একটা প্রমাণ, কোনটাকে প্রমাণ ধরবো? সমুদ্র সমতলটাকে প্রমাণ ধরবো। কি বলছি বোঝা গেল? সমুদ্রের জল কিন্তু সব জায়গায় লেভেল সমান, যে জোয়ার ভাটাকে বাদ দিলে একটা লেভেল সমান থাকছে। তো সমুদ্র সমতলে প্রায় 45 ডিগ্রি অক্ষাংশে একটা গড় সব জায়গা থেকে ধরে নিয়ে 45টা 90 মাঝামাঝি হচ্ছে 0 আর 90 তো মোট অক্ষাংশ অক্ষরেখাগুলোর সংখ্যা, 0 হচ্ছে নিরক্ষরেখা আর 90 হচ্ছে মেরু। তো তার মাঝামাঝি অংশে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে এই যে 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা বার করার জন্য আমরা কি করব, এই উচ্চ পারস্তম্ভের যে ভর বার করব আর এবং তার ওজন বার করবো, একক ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, বেরিয়ে আসবে। তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মানে কি না 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপ, পারস্তম্ভের চাপ। তোরা এখন মনে হচ্ছে আমি যদি নলটাকে যদি মোটা নিতাম, যদি আরো মোটা নল নিতাম, মোটা 1 মিটারের লম্বা নল নিতাম, তখন কি মনে হয় এত দূর পর্যন্ত পারদ থাকবে না থাকবে না? থাকবে। মোটা নিলেও যা সরু নিলেও তা একই থাকবে। তাহলে হ্যাঁ, অর্থাৎ সেই জন্য আমরা সরু নিয়েছি, যাতে একক ক্ষেত্রফল বিশিষ্ট নিয়েছি। তাহলে অর্থাৎ তার ভূমিতলের ক্ষেত্রফলটা একক, কারণ আমাকে যেহেতু চাপ বের করতে গেলে সেটা আমাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই চাপ সমান কি না 76 সেন্টিমিটার উচ্চ পারদ স্তম্ভের ওজন ভাজিত ক্ষেত্রফল। বুঝা গেছে? তার ভর ও ভর মানে ওজন বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ওজন তো একটা বল, অর্থাৎ এই যে পারদটাকে পুরো পৃথিবী যে বল দ্বারা টানছে সেই বলটা এখানে কাজ করছে, সেই বলটা আমরা বের করবো। ওজন মানে একটা বল, সেই বলটাই তো চাপ সৃষ্টি করে রেখেছে। আমরা কোনো বস্তুকে টেবিলের উপর এই যে ডাস্টারটা রেখেছি, তাহলে এই ডাস্টারটাকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেইটার জন্যই তো একটা চাপ অনুভব হচ্ছে আমার হাতের উপর। তাহলে সেইটা এই পারস্তম্ভটাকে তো পৃথিবী টানছে, সেই টানার জন্য যে বল হচ্ছে একটা প্রযুক্ত হচ্ছে, এবং সেটা একক ক্ষেত্রফলের উপর কত সেটা বার করলেই হয়ে যাবে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান। তাহলে এখন 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের ওজন কত না, তাহলে ওজন মানে কি ওর আয়তন গুণিতক অভিকর্ষজ ত্বরণ। আয়তন মানে কত, অর্থাৎ ভর গুণিতক ওজন মানে কত, ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তো ভর বের করতে গেলে আর ক্ষেত্রফল, ভর সমান কি তরলটার ভর মানে পারদের ভরটা। পারদের ভর কত, পারদের আয়তন গুণিতক ঘনত্ব। পারদের যে আয়তনটা ওই নলের যে নলের মধ্যে অবস্থিত, নলের মধ্যে অবস্থিত পারদের আয়তন গুণিতক তার ঘনত্ব, পারদের ঘনত্ব। এইটা হলে পারদের ভর বেরোবে, তার সঙ্গে ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ, আয়তন নয়, ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ, ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ ভর গুণিতক ত্বরণ। তাহলে ভর বের করতে গেলে আবার আয়তন গুণিতক ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ, আর নিচে ক্ষেত্রফল। তাহলে এখন এই নলের আয়তন মানে কি, ওই নলের ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। নলের, আমি বারবার নল লিখছি না, শুধু ক্ষেত্রফল লিখে দিচ্ছি, বুঝা গেছে? ক্ষেত্রফল গুণিতক উচ্চতা আর গুণিতক ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তো এক্ষেত্রে নিচে আবার থাকবে ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল উপর ক্ষেত্রফল কেটে যাবে। উচ্চতার জায়গায় আমরা বসাবো যে উচ্চতার 76 সেন্টিমিটার, তাহলে 76 সেন্টিমিটার। আর
ঘনত্বের জায়গায় বসাবো, পারদের ঘনত্ব কত 13.6 গ্রাম পার সেমি কিউব, গুণিত অভিকর্ষীয় ত্বরণের মান কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই সবগুলো গুণ করতে হবে, গুণ করলেই আমাদের এককটা দেখবি, এই যে সেন্টিমিটার যে এককটা থাকবে হচ্ছে উপরে একটা গ্রাম থাকবে আর নিচে একটা সেন্টিমিটার থেকে যাবে আর সেকেন্ড স্কয়ার থেকে যাবে, অর্থাৎ যে চাপের যে আমরা এককটা পেয়েছিলাম বা উপরে যদি আমরা একটা সেন্টিমিটার গুণ করে দিই নিচে সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, এই গ্রাম সেন্টিমিটার পার এইটা হচ্ছে ডাইন আর এটা সেকেন্ড স্কয়ার। এই গুণটা করলে যে মানটা বেরোবে, আমরা গুণটা করে দেখবি কত মানটা বেরোবে। এইটা মানটা বেরোবে হচ্ছে 10 লক্ষের কাছাকাছি বেরোবে, 1.6 এই মানটা একটা বড় মান বেরোবে। এটাকে সংক্ষেপে সাধারণত এটাকে ডাইন পার সেমি স্কয়ার বলা হচ্ছে। এর মানটা সংক্ষেপে কত কিভাবে লেখা হয় না 10.139616 পাস্কেল, বোঝা গেছে? অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এত পাস্কেল। তো এইভাবে আমরা এই বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ তরলের একটা ধর্ম আমরা আলোচনা করলাম, যে চাপ, তরলের একটা ধর্ম হচ্ছে যে চাপ, এবং আমরা তরলের মধ্যে চাপের রাশিমালাটা বের করে দেখালাম। আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা এই গুণটা তোরা এখানে করে দেখবি যে মানটা কত বেরোবে, তারপরে ডাইন পার সেমি স্কয়ার মানে কি পাস্কেল, তো সেখান থেকে আমরা তার সম্পর্ক লিখলাম। তো এই বায়ুর চাপ মাপার একটা যন্ত্রের নাম তোরা জানিস, সেই যন্ত্রটার নাম কি ব্যারোমিটার। আমরা 14 ব্যারোমিটার সম্পর্কে এদের এখানে আমরা একটু আলোচনা করে নিই। এই ব্যারোমিটারের পারস্তম্ভের ওঠানামা দেখে কিন্তু আমরা আবহাওয়া পরিষ্কার না কি ধরনের আবহাওয়া হচ্ছে আমরা বুঝতে পারি। কোনো জায়গায় পারস্তম্ভ হঠাৎ নেমে যাচ্ছে মানে কি বোঝাচ্ছে বলতো, পারস্তম্ভ নেমে যাচ্ছে মানে কি বায়ুরও চাপ কমে যাচ্ছে, কারণ বায়ু চাপ দিয়ে তো পারদটাকে তুলে রেখেছে, তাহলে বায়ু হঠাৎ পারস্তম্ভ নেমে আসছে মানে কি বায়ুর চাপও কমে গেছে, তাহলে বায়ু অর্থাৎ নিম্নচাপ হয়েছে। অর্থাৎ এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হওয়া মানে কি দেখবো পারস্তম্ভ দ্রুত নিচের দিকে নামতে থাকবে। তো সেটার দ্বারা আমরা বুঝে যাব যে এখানে নিম্নচাপ হচ্ছে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। আবার যদি দেখা যায় যে পারস্তম্ভ আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এর দ্বারা বোঝা যাবে কি যে এই জায়গায় উচ্চচাপ হয়েছে এবং আবহাওয়া বরঞ্চ এখন ভালো, বুঝতে পেরেছিস? এর দ্বারা এটা বোঝা যাবে। আর কি দ্রুত কোনো জায়গায় নামা মানে কি হঠাৎ ঝড়ের আশঙ্কা। এইরকম কতগুলো যে 14 ব্যারোমিটার, এটা 14 ব্যারোমিটারের একটা সিম্পল স্ট্রাকচার তোরা ধরতে পারিস। অ্যাকচুয়ালি ব্যারোমিটারের মধ্যে এই যে পারস্তম্ভটা অনেক শক্ত ধাতব ফ্রেমের মধ্যে থাকে, আর এই জায়গাটা যেহেতু আমাদের দেখার বিষয়, এই জায়গায় একটু ফাঁকা রাখা হয় এবং এর পাশে স্কেল করা আছে। এইখানে স্কেলের সাহায্যে আমরা এবং ফাঁকা কাঁচের মতো অংশ দিয়ে দেখতে পাবো যে পারস্তম্ভটা ওঠানামা করছে না কি উঠছে না নামছে, সেটা দেখেই কিন্তু আমরা সহজে বায়ুর যে আবহাওয়ার কিন্তু তথ্য আমরা দিতে পারি। তো এটাই এই পর্যন্ত তোদের আজকে পড়ানো থাকলো, অর্থাৎ ব্যারোমিটারের উপর পর্যন্ত। এবং এর পরের দিন আমরা কিটা পড়াবো, এই তরলের এই যে চাপকে কাজে লাগিয়ে কোনো যন্ত্র আমরা যেটা সাইফনের ব্যবহারটা আমরা পরের দিন এখানে আলোচনা করব, যে তরলের যে চাপটাকে কাজে লাগিয়ে আমরা সাইফন যন্ত্র ব্যবহার করি, সাইফন নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে?